সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন 4টি পদের পরীক্ষার তারিখ এবং ডেট পরিবর্তন করা হয়েছে। এই পদ 4টি হচ্ছে ক্যাশিয়ার, স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই 4টি পদের পরীক্ষার টাইম এবং ডেট শুধু চেঞ্জ করা হয়েছে, বাকি যে পদগুলো সে পদগুলো ঠিক রয়েছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 16 গ্রেডের 13টি পদ রয়েছে। 13টি পদের পরীক্ষা এই 2 দিনেই অনুষ্ঠিত হবে। তো আমরা এই পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলে আজকের পর থেকে আগামী 2 তারিখ পর্যন্ত নিয়মিত ম্যাথসের ক্লাসগুলো পাবেন আপনি। এবং আমি এখানে যে ম্যাথসগুলো দেখাবো, শুধু এই ম্যাথসগুলো যদি আপনি খুব ভালো করে করেন এবং এখানকার বেসিকগুলো যদি আপনি খুব ভালো করে বোঝেন, তাহলে আপনি এই পরীক্ষায় ম্যাথমেটিক্সে ইনশাআল্লাহ সবগুলো কমন পাবেন, আমরা আশা রাখছি। এখানে আমি যে ম্যাথটি উঠিয়েছি, এখানে বলা হচ্ছে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু কোনো না কোনো সালে এসেছে এবং বিসিএসও এসেছে। তো আমি এখানে সালটা লিখিনি, এখানে অপশন 4টা দেওয়া আছে। এই অপশন 4টা আপনার যেটা উত্তর হবে সেটাতে দেখাতে হবে। দেখুন, এই ম্যাথটি করার জন্য আপনার রিডিং পড়াটা খুবই জরুরি। রিডিংটা সুন্দরভাবে পড়া খুবই জরুরি। যদি আপনি রিডিংটা এলোমেলোভাবে পড়েন, তাহলে কিন্তু ম্যাথটা বোঝা বা করা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যদিও ম্যাথটা অনেক সহজ। 6, 8, 10 এর গাণিতিক গড়, তার মানে এই তিনটার গাণিতিক গড় বের করতে হবে। তাহলে 6, 8, 10 এই তিনটার গাণিতিক গড় কিভাবে বের করব? তাহলে গড় সমান, গড়ের যে ফর্মুলাটা আমরা জানি, সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। কয়টা আছে? 1, 2, 3, 3 দ্বারা ভাগ। ওকে, তাহলে এই তিনটার গাণিতিক গড়, আমরা এই গাণিতিক গড়ের মানটা এখন পেয়ে যাচ্ছি এখানে। তাহলে এখানে কত হবে? দেখুন, 10 আর 18 আর 6 24। 24 কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন, অর্থাৎ 24 ভাগ হচ্ছে 3 = 8। তার মানে আমরা এটুকু শিওর যে এই তিনটির গাণিতিক গড় 8 পাচ্ছি। এখন বলছে, এখানে কিন্তু কমা ছিল, 7, 9 এবং কোন সংখ্যা, 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। কোন সংখ্যা? এখানে এমন একটা সংখ্যা বসবে 7, 9 দুইটা, এবং এইখানে একটা সংখ্যা আমরা x ধরে নিলাম। ধরে নিচ্ছি এই তিনটে সংখ্যার গাণিতিক গড়ের সমান। কোনটা গাণিতিক গড়ের সমান? এই যে আমরা পূর্বের যে গাণিতিক গড়টা পাইছি সেটার সমান। তার মানে আমরা বাই দ্য কন্ডিশন এটা লিখতে পারি, যদি এই সংখ্যাটা আমার x হয়, তাহলে গড়টা কত হবে? গড় হবে 7 + 9 + x ভাগ কত? এখানে কয়টা? 1, 2, 3। গড় মানে কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। এখানে কয়টা আছে? 3টা আছে, 3 দ্বারা ভাগ। তাহলে গড় কত হবে? এই 8। এখানে কিন্তু বলে দিয়েছে এদের গাণিতিক গড়ের সমান। কোন গাণিতিক গড়? এই যে এই তিনটের গাণিতিক গড় আর এদের গাণিতিক গড়ের সমান। সুতরাং এই গড়ের জায়গায় এখানে হবে কত? 8। তাহলে এই 8টা আমি এই সাইডেও লিখতে পারি, যে কোনো এক পাশে লিখলেই এলো। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি, 7, 7, 14, 15, 16। তার মানে এখানে হচ্ছে 16 + x = এখানে গুণন, মাল্টিপ্লিকেশন আর গুণন, এর নিচে 1 আছে। তাহলে 3 দ্বারা 8 কে গুণন, 1 দ্বারা এটাকে গুণ করলে এটা আসে, 3 দ্বারা 8 3 আসছে 24। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। এই 24 মাইনাস এই 16, 24 থেকে যদি 16 বাদ দেন তাহলে 8 হবে। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? 8 আসতেছে। তাহলে এখানে দেখুন 7, 9 এবং কোন সংখ্যার x এর ভ্যালু আমাদের 8। তাহলে 7, 9 এবং 8 এর গাণিতিক গড়ের সমান হচ্ছে এই যে 6, 8 এবং 10 এর গাণিতিক গড়। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এই যে মিস্টার খ 8। যদি x + y = z হয়, তবে x + y এবং z এর গড় কত? প্রশ্ন হচ্ছে, যদি x + y = z হয়, তবে x + y এবং z এর গড় কত? তাহলে আমরা তো নরমাল ভাবে জানি গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল, এত এবং এত এর গড় কত? x + y পজিটিভ z। এইটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল। কয়টা সংখ্যা রয়েছে এখানে? 3টা। তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে কিন্তু আমরা গড় পেয়ে গেলাম। এখন এখানে দেখুন x + y + z, এখানে কয়টা আছে? 3টা চলক রয়েছে, 3টা লিখেছি।
বাই 3 দ্বারা ভাগ করেছি, কারণ হচ্ছে এখানে 3টা রয়েছে। ওকে, এখন কন্ডিশন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড হবে। এই যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড হবে, তাহলে জেড প্লাস এইখানে একটা জেড রয়েছে, এখানে একটা জেড বাই হচ্ছে 3, তার মানে 2z বাই 3। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। এই যে মিস্টার খ হচ্ছে এখানকার অ্যানসার। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? খুব সিম্পল অঙ্ক এটা। দেখুন, প্রশ্নটি 2019 সালে এসেছিল 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। রহিম ও করিমের বয়সের গড় 35, তাহলে আমরা এখানে লিখতে পারি রহিম এবং করিম এদের বয়সের গড় হচ্ছে 35 বছর। তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি মানে কি? দুইজনের বয়স একসঙ্গে যোগ করলে যা হবে তাই। তাহলে এই যে 35 আছে, এটা তো হচ্ছে গড় দুইজনের, তাহলে সমষ্টি বের করার জন্য 2 ইনটু এই 35 সমান সমান 70 বছর। তাহলে দুইজনের বয়স, এই যে রহিম আর করিমের বয়স যদি আপনি যোগ করেন, তাহলে আপনি টোটাল 70 বছর পাবেন। আপনি কার বয়স কত সেপারেটলি কিন্তু এখানে আপনি বের করতে পারছেন না। ওকে, এরপরে বলছে রহিম ও হামজার বয়সের গড় 20। এখানে লিখে দিচ্ছি রহিম এবং হামজার বয়সের গড় হচ্ছে 20 বছর। গড় যদি 20 হয়, তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি কত? সমষ্টির ক্ষেত্রে কি হবে? সমষ্টি কতজন? দুইজন, তাহলে 2 ইনটু 20 সমান সমান 40 বছর। তাহলে এই যে রহিম এবং হামজার বয়সের সমষ্টি হচ্ছে 40, বাট প্রশ্নে বলা হচ্ছে হামজার বয়স 11। এখানে হামজার বয়স কত? 11। তাহলে দুইজনের বয়স হচ্ছে যদি 40 হয় এবং হামজার বয়স যদি 11 হয়, তাহলে এই দুইজনের বয়স থেকে যদি আপনি হামজার বয়সটা বাদ দেন, সেক্ষেত্রে আপনার এখানে 29 থাকে। তাহলে এই 29 বছর বয়স হচ্ছে এই যে মিস্টার রহিমের, তার মানে রহিমের হচ্ছে এখানে 29 এবং হামজার হচ্ছে এই 11, এই টোটাল 40 বছর এখানকার। ওকে, প্রশ্নে বলেছে হামজার বয়স 11 হলে করিমের বয়স কত? তাহলে করিমের বয়স কোথায় আছে? এই যে দেখুন, করিম আর হচ্ছে রহিম, দুইজনের বয়স হচ্ছে 70, বাট আমরা তো এখানে রহিমের বয়স কত বের করেছি? 29। তাহলে এখানে দুইজনের বয়স আছে, কার কার? রহিম আর হচ্ছে করিম। আমরা তো এখানে রহিমের বয়স 29 বের করেছি। যদি আমরা এই রহিম আর করিমের বয়স থেকে রহিমের বয়স বাদ দেই, তাহলে তো অবশ্যই আমরা এই করিমের বয়স পাবো। আর প্রশ্নে আমাদের বলেছে করিমের বয়স কত, তার মানে এখানে আছে কত? 70 থেকে 29 আপনি বাদ দেন, 29 বাদ দিলে 9 আছে কত? হলো 10। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে 4, তার মানে হচ্ছে 41 বছর বয়স হবে এই করিমের বয়স। তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার খ, 41 বছর বয়স। আপনারা এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, এই ম্যাথটি অনেক ছোট এবং খুবই সহজ, বাট এই ম্যাথগুলোর পরীক্ষার হলে চলে আসে। এই ম্যাথটি অসংখ্য বার বিভিন্ন পরীক্ষায় এসেছে। খুবই সিম্পল একটা ম্যাথ। আমি জাস্ট হচ্ছে আপনাদের নজরে নিয়ে আসার জন্য ম্যাথটা যে ইম্পর্টেন্ট এইটুকু বোঝানোর জন্য জাস্ট হচ্ছে ম্যাথটা এখানে উঠিয়েছি। আপনাদেরকে এই ম্যাথটা বুঝাতে হবে এমনটা না, জাস্ট হচ্ছে আপনারা দেখে যাবেন ম্যাথটা। এই দেখুন, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এখানে বলে দেওয়া আছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। দেখুন, দশম বিসিএস এসেছিল এবং ক্যাবে 2024 সালে এসেছিল, অপশনগুলো এখানে দেওয়া আছে। এই ধরনের ম্যাথ যদি থাকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ কোনো গ্যাপ থাকবে না, 1 এর পরে 3, এখানে কিন্তু 2 গ্যাপ আছে। এই ধরনের যদি গ্যাপ না থাকে, অর্থাৎ ক্রমিক যদি থাকে, যেমন 1 থেকে শুরু হয়েছে 49 পর্যন্ত, সংখ্যাগুলোর গড় কত? খুব সিম্পল হিসাব, আপনি 1, 2, 3, 4 এভাবে চলতে চলতে 4 নয় 49 পর্যন্ত। এই ধরনের সংখ্যাগুলোর যদি আপনি গড় বের করতে চান, সেক্ষেত্রে আপনার নিয়মটা হচ্ছে এই লাস্ট পদটা আর প্রথম পদটা আপনি যোগ করবেন। লাস্ট পদ কত আপনার? 49, প্রথম পদ কত? 1, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 50। এখন কথা হচ্ছে কয়টা পদ আপনি যোগ করেছেন? 2টা পদ আপনি যোগ করেছেন, এটাকে 2 দ্বারা ভাগ করবেন, 25 হবে উত্তর। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ। এভাবে আপনি এটা ইজিলি করতে পারেন। এ ধরনের আরো অনেক ম্যাথ রয়েছে, যেমন 1, 2, 3 আছে।
ক্রমিক, কিন্তু ক্রমিক যদি হয় তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করবেন, যোগ করলে কত হয় বলছে এই তিনটা গড় বের করতে। তাহলে 3 যোগ 1 কত, 4/2 সমান সমান কত 2, কারণ এই 2 কিন্তু হচ্ছে এই 1 থেকে 3 সংখ্যাটা গড়। এভাবে তবে আপনাকে মনে রাখতে হবে যে এটা অবশ্যই ক্রমিক হতে হবে, ক্রমিক ছাড়া কিন্তু কখনোই আপনি এত সহজে করতে পারবেন না। আর 13, 18 ধারাটির এনতম পদ কত? এমএসসি পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2022 সালে পরীক্ষা এসেছিল। দেখুন এই ধরনের ধারার ম্যাথ করতে গেলে আপনাকে ফার্স্টলি ফাইন্ড আউট করতে হবে ধারাটা কি ধরনের। আমরা তো আসলে নর্মালি 2 ধরনের ধারার ম্যাথগুলো আমরা পরীক্ষা হলে পেয়ে থাকি, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার যে কন্ডিশনগুলো এবং গুণোত্তর ধারার যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আমরা বেসিক লেকচারে শিখে আসছি। আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ম্যাথটি করার জন্য আপনাকে সার্টিফাই করতে হবে এটা কি ধরনের ধারা, সমান্তর নাকি গুণোত্তর। যদি আমি ধারাটা এখানে লিখি 8, এখানে হচ্ছে 13 আর এখানে হচ্ছে 18, তাহলে এদের ব্যবধানটা কত? আসলে ব্যবধানটা 5, এখানকার ব্যবধান 5। যেহেতু ব্যবধান এখানে সমান, সুতরাং এটা হচ্ছে একটা সমান্তর ধারা। আর যখন সমান্তর ধারা হয় তখন আমরা জানি এখানে বলছে এনতম পদের কথা বলছে, তখন এনতম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটা এনতম পদ হবে তখন a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন কথা হচ্ছে a এর পরিচয় কি? a হচ্ছে এই ধারার প্রথম পদ আমাদের কত? 8 আমরা এখানে লিখবো পজিটিভ। n তো থাকবেই কারণ এখানে nতম পদের কথা বলেছে। n মাইনাস 1 ইন্টু d, d বলতে হচ্ছে অন্তর বা ডিফারেন্স এখানে কত? 5, তার মানে এখানে আমরা একটা 5 লিখবো, জাস্ট এটা ক্যালকুলেশন করে দেবো। 8 পজিটিভ 5n মাইনাস 5, তাহলে এখানে 5n পজিটিভ 3 হবে, কিন্তু কারণ হচ্ছে এই 8 থেকে যদি আপনি 5 বাদ দেন পজিটিভ 3 থাকে, তার মানে অ্যান্সার হচ্ছে 5n প্লাস 3। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ, 5n প্লাস 3। 0, 1, 3, 6, 10, 15, 21 অনুক্রমের পরবর্তী সংখ্যাটি হলো, দেখুন এই ম্যাথটি দুর্যোগ ব্যবস্থাপনা 2019 সালে এসেছিল। এখানে কিন্তু বলা হচ্ছে অনুক্রমের কথা। অনুক্রম মানে কি? মাঝে মধ্যে এখানে কিন্তু ধারা থাকে, মাঝে মধ্যে আবার অনুক্রম থাকে। যদি এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এটা হচ্ছে একটা ধারা, অর্থাৎ এইটা কোনো না কোনো চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। যদি এইটাই আবার চিহ্ন না থেকে 1 যোগ 1, 2, 3, 4 যদি থাকে তাহলে এটাকে বলা হয় অনুক্রম। ব্যাস একটা জিনিস আমরা শিখে ফেললাম অল্প সময়ে। এখানে দেখুন এখানে কমা দেয়া আছে, সুতরাং এটা হচ্ছে একটা অনুক্রম। এই কারণে এখানে বলা হচ্ছে এত অনুক্রমের পরবর্তী সংখ্যাটি হলো। যদি এখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকতো তাহলে এখানে ধারা বলা থাকতো। ওকে, তো এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? আমি তো আগেই বলেছি যে কোনো ধরনের ধারা বা অনুক্রম একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে গঠিত হয়। আর আমরা যদি কোনো না কোনোভাবে এই কন্ডিশনটা ফাইন্ড আউট করতে পারি তাহলে ওই ম্যাথটি আপনার জন্য একদম সহজ মনে হবে। তাহলে এই ধারাটি বা অনুক্রমটি ফার্স্টে আমরা লেখার চেষ্টা করি। 0, 1, 3, 6, 10, 15, 21 পরবর্তী পদটা আমাদের বের করতে হবে। দেখুন আমাদের তাহলে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কিভাবে এইটা গঠন হয়েছে কিভাবে। ধরুন এখানে ব্যবধান কত? 1 ব্যবধান, এখানে ব্যবধান কত? 2 ব্যবধান, এখানে ব্যবধান কত? 3 ব্যবধান, এইখানে ব্যবধান কত? 4 ব্যবধান, আবার এইখানে ব্যবধান কত? 5 ব্যবধান, এইখানে ব্যবধান 6, তার মানে এইখানে ব্যবধান 7 হবে। খুব সিম্পল। দেখুন এখানে 0 সঙ্গে যদি 1 যোগ করেন তাহলে 1 আর 1 2, আবার 2 আর 1 3, তার মানে আপনি যদি এই 7 এর পরে তাহলে এখানে আপনার হবে কত? 8 হবে, ব্যবধানটা হবে 8। তাহলে এই সংখ্যাটা কি হবে? দেখুন যদি আমি এই 15 এর সঙ্গে এই 6 যোগ করি, 15 এর সঙ্গে যদি আমি এই 6 যোগ করি তাহলে আমি এই 21 পাবো।
দেখুন এই শূন্যের সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমি এই 1 পাবো, আবার 1 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমি এই 3 পাবো, 3 এর সঙ্গে যদি আমি এই 3 যোগ করি তাহলে আমি এখানে 6 পাবো, 6 এর সঙ্গে যদি এই 4 যোগ করি তাহলে আমি এখানে 10 পাবো। তাহলে এই 21 এর সঙ্গে যদি আমি এই 7 যোগ করি তাহলে কত হবে? 7 আর 1 8, তার মানে এখানে হবে 28। মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার গ 28। log 2 log 4 log 8 প্লাস ধারাটির সাধারণ অন্তর কোনটি? আমরা এই লগের অঙ্কের ক্ষেত্রে সাধারণ অন্তর বলতে বা ধারার অঙ্কের ক্ষেত্রে সাধারণ অন্তর বলতে আসলে কোনটা বুঝাই? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ যদি আমরা বাদ দিই, সবগুলোর মান যদি একই হয় তাহলে এটাকে সাধারণ অন্তর বলা হয়। ঠিক তেমনটা আমরা এখানেও সেই কাজটাই করব। এর সরাসরি যেহেতু বলে দিয়েছে সাধারণ অন্তর, সুতরাং আমরা ওই সিস্টেমটাতেই যাব। যেমন আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরুন এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। এই যে ধারাটা, এই ধারাটা সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে এই 4 মাইনাস এই সামনের 2, কত আসে? 2 আসে। আবার 6 থেকে এই 4 বাদ দিবেন 2, 8 থেকে আবার 6 বাদ দিবেন 2, আবার 10 থেকে আবার 8 বাদ দিবেন তাহলে 2 পাবেন। তাহলে এই যে 2 পাচ্ছেন এটার নাম হচ্ছে সাধারণ অন্তর বা ডিফারেন্স বলা হয় এটাকে, ডি এর মান 2। ওকে, সিমিলার ক্যাটাগরিতে আমরা লগের ক্ষেত্রে যে ম্যাথটি নিয়েছি এই ম্যাথটি দেখার চেষ্টা করব। তাহলে সাধারণত যদি বের করতে চাই তাহলে এই পদ থেকে এই পদটা বাদ দিতে হবে। তাহলে এই পদ কত আছে আমাদের? লগ এখানে 4 আর্গুমেন্ট মাইনাস এখানে লগ 2। ওকে, এটা বাদ দেওয়ার চেষ্টা করি। বাদ তো আপনি এমনিতে দিতে পারবেন না এখানে লগের ক্ষেত্রে, এইটাকে এইটা এবং এইটা সেম করে নিতে হবে। এখানে 4 আছে, এখানে 2 আছে, আর্গুমেন্টটা সমান করে নিতে হবে। দুইটার বেস কিন্তু একই, 10 ভিত্তিক লগ এগুলো। তাহলে এখানে আমরা লিখতে পারবি লগ 2 এর উপর স্কয়ার দিলে এখানে পাপও নেই, পূর্ণ নেই, এটা লেখা যায় 2 দুগুণ 4 মাইনাস এখানে লগ 2। ওকে, এবারে লগের একটা ধর্ম আছে যেটা হচ্ছে আর্গুমেন্টের উপরে যা থাকবে সেটা সামনে চলে আসে পরের লাইনে। 2 log 3, এটা একদম জায়েজ আছে 100%, অর্থাৎ 2টা সামনে চলে আসবে। সিমিলার ক্যাটাগরিতে এই 2টা সামনে চলে যাবে, 2 log 2 মাইনাস এখানে log 2। এখন দেখুন এই যে 2টা log 2 থেকে একটা log 2 বাদ, অর্থাৎ এখানে 2টা গুরু আছে আর এখানে একটা গুরু আছে, 2টা থেকে একটা গুরু বাদ, তাহলে একটা থাকবে অনলি log 2। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে শুধু log 2 মিস্টার গো। আপনি যদি সিমিলার ক্যাটাগরিতে এইটাও ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে একই ভ্যালু আসবে। যদি আমি যদি একটু বলি log 8 মাইনাস log 4, তাহলে এইটা কি করলে কত আসে? 2 এর উপরে 3 দেওয়া যায় আর এখানে 2 এর উপরে 2 দেওয়া যায়। তাহলে এখানে দেখুন 3 log 2 মাইনাস 2 log 2, 3টা গরু থেকে 2টা গরু বাদ দেবেন, তাহলে একটা শুধু log 2। তাহলে সব জায়গায় উত্তর কিন্তু একই হবে, কারণ এখানকার উত্তর হচ্ছে মিস্টার গ। শুধু এই পদের জন্য এই থিওরিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা 3টা জাস্ট সংজ্ঞা দেখব আর কি। একটি হচ্ছে পূরক কোণ, এবং 2 নম্বর হচ্ছে সম্পূরক কোণ, এবং 3 নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই পদের জন্য আমরা এই 3টা কোণ খুব ভালো করে মনে রাখবো, কারণ এই 3টা পার্ট থেকেই আমরা যে কোনো ধরনের কোশ্চেন পেতে পারি পরীক্ষার হলে। দেখুন পূরক কোণ, পূরক কোণ বলতে এখানে বোঝায় যে যদি 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। আমি একটি উদাহরণে আসি। ধরুন এখানে 2টা কোণ রয়েছে, এ বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। 2টা কোণ হচ্ছে একটা এ বি ডি এবং আরেকটা কোণ হচ্ছে সি বি ডি, সি বি ডি। দেখুন এই 2টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু যেহেতু 2টা কোণের সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং এই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। এটা হচ্ছে আমাদের থিওরি। এখন পরীক্ষার হলে যেভাবে আসবে তার আরো একটু আগে আমি আরেকটু আলোচনা করে নিচ্ছি। ধরুন এই কোণটি 60 ডিগ্রি
তাহলে এই কোণটি কত হবে? 30 ডিগ্রি হবে, কারণ এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এটা যদি আমি 60 ধরি তাহলে অবশ্যই এটা কিন্তু 30 ডিগ্রি। এইভাবে এই দুটো যোগ করার পরে এখানে 90 ডিগ্রি আসবে। দেখুন এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটাকে পরস্পরের মানে একে অপরের পূরক কোণ বলা হয়। তার মানে পরীক্ষা হলে পূরক বলতে আসলে বোঝাচ্ছে 90 ডিগ্রি হতে হবে, দুইটা কোণ সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে এইটা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যখন আপনার চোখের সামনে আসবে তখন আপনি মনে রাখবেন যে আসলে এটা একটা পূরক কোণের কন্ডিশন মেইনটেইন করে। পরীক্ষার হলে প্রশ্ন থাকবে আমাদের যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি। আপনাকে কত দেখাতে হবে? তাহলে পূরক মানে কত বলছিলাম? 90। যদি 90 হয় তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 30 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে। এখানে কিন্তু দেখুন 90 এর কথা বলা নেই, বলা হচ্ছে পূরক কোণের কথা বলা হচ্ছে। আর সংখ্যাটা হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। ওকে, প্রশ্ন থাকবে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? পূরক মানে কত? 90। তার মানে 30 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? 60 যোগ করলে। তাহলে এটা হচ্ছে অ্যানসার। আবার পরীক্ষা হলে এটা থাকতে পারে যে 60 ডিগ্রি এর কত ডিগ্রি, 60 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি। তাহলে আপনাকে লিখতে হবে এখানে 30 ডিগ্রি, কারণ 60 এর সঙ্গে কত যোগ করলে এই 90 হয়, 30 ডিগ্রি। আবার আপনাকে এটা বলতে পারে 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি। তাহলে উত্তর কত হবে? 90 হবে। এখন আরেকটা বিষয় যদি আসি আমরা, সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে -2 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, -2 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 92 ডিগ্রি হবে। এখানে 92 ডিগ্রি, কারণ এই -2 এর সঙ্গে যদি 92 আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনার 90 হবে। দেখুন আমি এখানে যে অপশনগুলো নিয়েছি সবগুলোই কিন্তু কোনো না কোনো সালে এসেছে। আমি সাল থেকে জাস্ট কোশ্চেনগুলো এখানে লিখছি। আমি জাস্ট এখানে যেহেতু আমার এখানে ম্যানুয়ালি, সুতরাং আমি কিন্তু এখানে 4টা অপশন বা ফুল কোশ্চেন লেখার কোনো সুযোগ নেই আমার এখানে, তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো সালের কোশ্চেন কিন্তু। এরপরে দেখি আপনাকে বলা হচ্ছে x + 18 এর পূরক কোণ কত ডিগ্রি, পূরক কোণ কত ডিগ্রি। x + 18 এর পূরক কোণ কত ডিগ্রি, পূরক কোণ মানে কত? 90। তার মানে আপনার এখানে 90 থাকবে। আপনার করতে হবে কি, এই এর সঙ্গে কি যোগ করলে 90 হবে, এর সঙ্গে কত যোগ করলে 90 হবে। যদি আমি এখানে দেখুন x + 18 আছে, যদি আমি এখানে কোনো কারণে -x + 72 যোগ করি তাহলে কিন্তু 90 হয়। যদি আমি এটা যোগ করি দেখুন x x ক্যান্সেল হয়, 8 আর 2 10 হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 9। দেখুন প্রশ্নটা হচ্ছে x + 18 এর পূরক কোণ কত ডিগ্রি। তাহলে আপনাকে অ্যানসারে দেখাতে হচ্ছে এত ডিগ্রি। আপনি আসলে বুঝতে পারছেন যে কিভাবে কোশ্চেনগুলো হতে পারে। এই যে কোশ্চেনগুলো আমি লিখছি প্রত্যেকটা কোশ্চেনই আপনার এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের পূরক কোণ শেষ। এর বাইরে কিন্তু পূরক কোণে আর কোনো কন্ডিশন আসার কথা না। ইতিপূর্বে যে কোশ্চেনগুলো আসছে সেই প্রশ্নগুলো আমি লেখার চেষ্টা করছি। এবারে আমরা আসি সম্পূরক কোণের ক্ষেত্রে। সম্পূরক কোণ মানে হচ্ছে যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়, একটা অপরের সম্পূরক। কি হবে? যদি দুইটার সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। আমি কিন্তু এই কথাগুলো বারবার বলার কারণ হচ্ছে কি, যারা বুঝবেন না তাদেরও মনে থাকবে। বাট জ্যামিতিতে কিন্তু আসলে যদি আপনি না বুঝেন বা ম্যাথমেটিক্সের বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। আমি এমন ভাবে বলছি যারা বুঝবেন না তাদেরও যেন মনে থাকে বিষয়টা। একই কথা বারবার রিপিট করছি। এবারে বলছে সম্পূরক কোণ, যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেমন ধরুন এইটা হচ্ছে আমাদের
50 ডিগ্রি ধরে নিচ্ছি, এটা 50, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 130 ডিগ্রি। এখন আপনি যদি যোগ করেন এই 130 যোগ 50 যোগ করেন 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি মানে কি? দুই সমকোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেমন এইখানে যদি আমাদের এ, এখানে যদি বি, এখানে যদি সি, এখানে যদি ডি হয় তাহলে কিন্তু এই ঘটনায় ঘটবে। এখানে 180 ডিগ্রি যদি আমি এখানে লিখি, দেখুন এ বি ডির কথা বলা হচ্ছে, এ বি ডি এই অ্যাঙ্গেলটা যোগ সিবিডি, সিবিডি এই অ্যাঙ্গেলটা, দুইটা যোগ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি বা দুই সমকোণ। এখন প্রশ্ন আপনার এভাবে আসবে যে 50 ডিগ্রি, এখানে 50 লেখা হলো, এখানে 50 লেখা হলো, আর এখানে 130 লেখা হলো, 130 আর এখানে 180। দেখুন প্রশ্ন হচ্ছে এই 50 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আপনার কত দেখাতে হচ্ছে? 130, কারণ 180 থেকে আপনি 50 বাদ দেবেন, বা 50 এর সঙ্গে কত যোগ করলে 180 হয়? 130 যোগ করলে 180 হয়। আবার সিমিলার ক্যাটাগরিতে আপনাকে এটা বলতে পারে যে 130 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক মানে 180, যদি দুইটা কোণ সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়, তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। 130 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই এই কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, কারণ 130 এর সঙ্গে যদি 50 যোগ করেন তাহলে আপনি 180 পাবেন। সিমিলার ক্যাটাগরিতে 0 প্লাস 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক কোণ 180, তাহলে এখানে কত বসবে? অবশ্যই 180 হবে, কারণ 0 এর সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেন 180 হয়। 0 এর সঙ্গে আপনি 180 যোগ করলেই শুধু 180 হবে। ওকে, সিমিলার ক্যাটাগরিতে এ ধরনের আপনার চলক দিয়ে থাকতে পারে, যেমন x প্লাস 50 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? x প্লাস 50 এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে x প্লাস 50 এর সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে x প্লাস 50 লিখবেন এখানে, তাহলে এর সঙ্গে কত যোগ করলে 180 হবে? x এখানে অতিরিক্ত আছে, x টা মাইনাস করে দেবেন, মাইনাস x পজিটিভ 130। এখন আপনি এটা যোগ করে দেখুন, এটা ক্যান্সেল, 180। তার মানে এই যে এত ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে মাইনাস x প্লাস 130 ডিগ্রি। আশা করি এই পুরো কোণ আর সম্পূরক কোণ যদি আপনি শুধু এইটুকুই মনে রাখেন, সকল কোশ্চেন আপনি পাবেন, পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। এরপরে খুবই সিম্পল একটা বিষয় আমরা এবারে এইটা দেখার চেষ্টা করব। দেখুন এখান থেকে কোশ্চেন আসে বিভিন্ন ভাবে, তবে বেসিক যে বিষয়টা শুধু যদি আমরা সেটা জানি রাখি তাহলে এই প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোশ্চেনই আসুক আমরা পারবো। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি বা দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট। সহজ কথা একটা লিমিট আপনি মনে রাখবেন, লিমিট এই ধরনের প্রবৃদ্ধ কোণ। আপনি যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন 25 তারিখে, সুতরাং জাস্ট এইটা মনে রাখবেন, প্রবৃদ্ধ কোণ কত চেয়ে বড়? 180, এবং কত চেয়ে ছোট? 360, বা এই 360 কে বলা হয় চার সমকোণ। আর এই 180 কে বলা হয় দুই সমকোণ। দুই সমকোণ বা এক সরল কোণ। এক সরল কোণ কেন? একটা সরল রেখার উপরে এই কোণটা অবস্থিত, 180 ডিগ্রি কোণটা। তার মানে দেখুন আপনাকে যে কোনো ধরনের যদি কোশ্চেন করা হয়, আপনি জাস্ট যদি এই পার্টটা মনে রাখেন তাহলেই কিন্তু প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। আবার বলা হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড়, চার সমকোণ অপেক্ষা ছোট, বা এক সরল কোণ অপেক্ষা বড় বা চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে, বা আমরা এটাকে বলতে পারি দুই সরল কোণ অপেক্ষা ছোট। এক সরল কোণ অপেক্ষা বড় এবং দুই সরল কোণ অপেক্ষা ছোট।
দুই সরল কোণ। আমি যদি চিত্রে একটু দেখাই, দেখুন এই থিওরি দিয়েই কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারি। আমি থিওরিটা একটু দেখাচ্ছি, এই থিওরি দেখাচ্ছি। এক সরল কোণ, এই যে হচ্ছে এক সরল কোণ, এটা কিন্তু কত ডিগ্রি? 180 ডিগ্রি। বা দুই সমকোণ, এই এমন করে যদি আমি একটা কাল্পনিক রেখা দিই, তাহলে এদিকে একটা সমকোণ, এদিকে একটা সমকোণ, এই জন্য বলা হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ। এখন বলা হচ্ছে চার সমকোণ, এই যে একটা, দুটা, তিনটা, আবার চারটা, এই চার সরল কোণ, বা এখানে দেখুন 360 ডিগ্রি আছে, কিন্তু এখানে 360 ডিগ্রি এর চেয়ে ছোট, 360 ডিগ্রি এর চেয়ে ছোট। তার মানে এখানে দুই সরল কোণ, এই যে এখানে একটা সরল রেখা, এইখানে একটা সরল কোণ, তার মানে এখানে দুই সরল কোণ অপেক্ষা ছোট। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন প্রশ্ন আসবে কিভাবে, পরীক্ষার হলে প্রশ্ন আসবে কিভাবে। আপনার কিন্তু প্রশ্ন এভাবে বলতে পারে, নিচের কোণটি প্রবৃদ্ধ কোণ শর্ত, এই কন্ডিশনগুলো যে কোনো একটা দেয়া থাকতে পারে। আমি এখানে তিনটা পার্ট দেখিয়েছি, এই তিনটার বাইরে আর কোনো ফিগার নাই কিন্তু। ওকে, এখন আর অন্যভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, আপনাকে বলা হলো 181 ডিগ্রি কি ধরনের কোণ, 181 ডিগ্রি কি ধরনের কোণ, কি ধরনের কোণ, প্রশ্ন হচ্ছে এটা 181 ডিগ্রি কি ধরনের কোণ। তাহলে আমরা এখানে যাব এই কন্ডিশনে, দেখুন 180 এর চেয়ে কি বড়, 180 এর চেয়ে কি বড়, 181 কি 180 এর চেয়ে বড় নয়, বড়। সুতরাং এটা কি 360 ডিগ্রির চেয়ে ছোট নয়, ছোট। সুতরাং এটা একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আপনাকে বলা হলো 300 ডিগ্রি, এটা কি ধরনের কোণ, আপনি অবশ্যই প্রবৃদ্ধ কোণ দেখাবেন। এখানে অপশন থাকবে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে আপনাকে দেখাতে হবে কি প্রবৃদ্ধ কোণ। আবার এখানে থাকতে পারে 215 ডিগ্রি, এটা কি ধরনের কোণ, তাহলে আপনাকে দেখাতে হবে কি প্রবৃদ্ধ কোণ। এই হচ্ছে প্রবৃদ্ধ কোণ সম্পর্কে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেই আলোচনাটুকু।